হিউস্টন থেকে ডালাস পৌঁছে গেছে টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আমেরিকা। লিটন শান্তদের অফ ফর্ম নিয়ে থেকে গেছে বড় প্রশ্ন। অন্য দলগুলোর তুলনায় নেই বড় স্কোর গড়ার সামর্থ্য। বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে তৈরি হচ্ছে বিজয় ইমনরা। কেউ ইনজুরিতে পড়লে আর থাকছে না দুশ্চিন্তা। পেশাদার বক্সিংয়ে বাংলার ইতিহাস। ভারতের হাই প্রোফাইল বক্সার মজহারকে হারিয়ে উৎসব আহমেদের উচ্ছ্বাস। স্বাগত একাত্তরের খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। হিউস্টন থেকে ডালাস পৌঁছে গেছে টেম টাইগার্স। তাদের আপডেট জানাতে খেলাযোগও একই গন্তব্যের পথে। আবারও সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ। টাইগাররা সেখানে কেমন করবে, কখন প্র্যাকটিসে নামবে, প্রস্তুতি ম্যাচের প্রস্তুতিটাই বা কেমন হওয়া উচিত? যুক্তরাষ্ট্র থেকে আপডেট জানাচ্ছেন নাহিন বিন জসিম। মিশন হিউস্টন ওভার, নিউ ডেস্টিনেশন ডালাস। বাংলাদেশ দল যেখানে অফিসিয়ালি বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেখানে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। বাংলাদেশ দল সেখানে কেমন করবে, কতটা ভালো প্রস্তুতি নিচ্ছে, কিংবা কোন কোন জায়গায় আসলে উন্নতি করছে, সব আপডেট জানাবো। দলের পর আমরাও আজকে এই পাখি ডাকা ভোরে টাইগারদের ফলো করতে ডালাসে চলে যাচ্ছি। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি আমরা। সেখানে বাংলাদেশ দলও নতুন সূর্যোদয় করবে এবং সেই আপডেটটা আপনাদেরকে জানাবো। সেই আশা নিয়েই যাচ্ছি ডালাসের পথে। লম্বা পথ, প্রায় 6 ঘন্টার জার্নি বাই রোডে। একেবারেই একটা জনাকীর্ণ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকেই নাকি আসলে বাস যাবে ডালাসের পথে। কিছুটা শঙ্কা, কিছুটা কনফিউশন আমাদের মধ্যে, আসলে আদৌ কি এটা বাস স্টপ, কিংবা আদৌ কি আসলে এখান থেকে বাস যাবে কিনা। যদিও এখানকার যেই সাইনবোর্ড আছে সেটা বলছে যে আসলে এখান থেকেই বাসটা ছাড়বে। তো আমরা ওই একটা শঙ্কা নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ পর বাস আসবে, সত্যি আসে কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। ঠিক একইভাবে বাংলাদেশের পারফরমেন্সটাও কিন্তু কিছুটা কনফিউজিং আসলে বিশ্বকাপের আগে। আমরা চাই না বাংলাদেশ দল এরকম কনফিউজিং পারফর্ম করুক আসলে ডালাসে। চাই কনফিডেন্ট নিয়ে বাংলাদেশ দল যেন ঠিক ভালোভাবে তাদের মতো করে পারফর্ম করতে পারে ওই প্রস্তুতি ম্যাচটাতে। একই সঙ্গে ওই ডালাসেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শুরু করবে। অনেক অনিশ্চয়তাকে পেছনে ফেলে অবশেষে আমরা ডালাসের পথে, যেখানে কিনা বাংলাদেশ অপেক্ষায় আছে। আজকে বাংলাদেশ দলের অনুশীলন নেই, বিশ্রামেই থাকবে। তবে বিশ্রামে থাকলেও আইসিসির প্রোটোকলে যেহেতু বাংলাদেশ দল ঢুকে গেছে, সুতরাং সেখানে আজকে প্রথমবারের মতো আইসিসির যে ফটো সেশন, অফিসিয়াল ফটো সেশন, সেটায় অংশগ্রহণ করতে হবে টাইগারদেরকে। অনেক হিসেবেই কিন্তু এই ডালাস পার্টটা বাংলাদেশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে। ফাহিম রহমান, আপনার কাছে কি মনে হচ্ছে এই ডালাস পার্টের কোন কোন জায়গায় আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় প্রথমত হচ্ছে যে বাংলাদেশ টিমকে আসলে তো অনেক ট্রাভেল করতে হচ্ছে। বাংলাদেশ থেকে আমেরিকাতে আসা একটা লম্বা জার্নি, সেটা করার পর এখানে 3টা ম্যাচ খেলার পর অর্থাৎ হিউস্টন থেকে আবার ডালাসে টিম চলে এসছে এবং এখানে টিম তো খুব বেশি দিন থাকবে না, 3 দিন থেকে আবার নিউ ইয়র্কে চলে যাবে। নিউ ইয়র্কে গিয়ে আবার ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ, যেটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ। সো ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমেরিকার সাথে বাংলাদেশ টি20 সিরিজ তো আসলে 3 ম্যাচে খেলে ফেলেছে। সো আরও একটা ম্যাচ খেলতে হবে। বাট যেহেতু এখানে ডালাসেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ খেলবে এগেন্স্ট শ্রীলঙ্কা, সুতরাং ডালাসের সেন্টার উইকেটস, ডালাসের মাঠ, ডালাসের প্র্যাকটিস ফ্যাসিলিটিস, এগুলো ঠিকঠাক মতো যদি বাংলাদেশ ব্যবহার করতে পারে, কাজে লাগাতে পারে, তাহলে এখানকার সিচুয়েশনের সাথে বাংলাদেশ অভ্যস্ত হয়ে যাবে।
সো ওই অভ্যস্ত হয়ে যাওয়াটাই আসলে জরুরি, কারণ প্রথম ম্যাচ বাংলাদেশের এখানে, এবং বাংলাদেশ এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন করবে তার অনেকাংশই নির্ভর করছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশের পারফরমেন্স। কিন্তু বাংলাদেশ কিন্তু মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে, যদি আজকে অনুশীলন যেহেতু করছে না বাংলাদেশ দল। হ্যাঁ রাইট, একদিন অনুশীলন করবে, বাট তারপরে তো তারা ম্যাচ তো খেলবেই। সো বাংলাদেশ ম্যাচ খেলার ভেতরেই তো থাকছে, এক ম্যাচ তো খেলছে, এবং এরপরে আরও একটা ওয়ার্ম আপ ম্যাচে গেছে ইন্ডিয়া। সো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার মনে হয় হিউস্টন আর ডালাসের কন্ডিশনের তেমন কোনো তারতম্য হবে না, একই রকমের কন্ডিশনই থাকার কথা প্রবাবলি। উইকেট হয়তো বিট ডিফারেন্ট হবে, একটু ফাস্টার উইকেট হতে পারে কম্পেয়ার টু হিউস্টন। সেটাই আসলে বোঝার বিষয় আছে। বাংলাদেশ দল সেখানে গিয়েছে, আজকে যেহেতু বিশ্রাম, আগামীকাল ম্যাচের আগের দিন তারা হয়তো বা উইকেট কন্ডিশন সবকিছুই বোঝার চেষ্টা করবে। আমরা যতটুকু জেনেছি ওখানকার উইকেট থেকে মোটামুটি ভালোই রান হয়, 200+ রানও নাকি হয়, এরকমটা আমরা শুনতে পেরেছি। অর্থাৎ রানের একটা খেলা হবে, সেই রানের খেলাতে আসলে বাংলাদেশ দল কতটুকু নিজেদেরকে মানিয়ে নিতে পারে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেই ম্যাচটাই কিন্তু সেটা দেখা যাবে। আমরা ডালাসে যাচ্ছি, বাংলাদেশ দল ডালাসে আছে, সেখান থেকে সবশেষ আপডেট আমরা পৌঁছেই আপনাদেরকে দেওয়া শুরু করব। নিশ্চয়ই খেলাযোগের সঙ্গেই থাকবেন। নাহিয়ান বিন জাসিম, 71, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সিরিজ হাতছাড়া এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ মূল মঞ্চে নামার আগে টাইগাররা কি পুরোপুরি নিশ্চিত? টেক্সাসে সৌম্য তানজিদদের ব্যাটিং ডিসপ্লেতেও মেটেনি লিটন শান্তদের অফ ফর্ম নিয়ে প্রশ্ন। পাশাপাশি পাওয়ার প্লেতে উইকেট তোলা এবং বড় স্কোর করার দিক থেকে বাংলাদেশ অন্য দলগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। টেক্সাসের কাজ শেষ, এবার ডালাসের উদ্দেশ্যে টিম বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর এক জয়কে সম্বল করে বিশ্বকাপ প্রস্তুতি পর্বে টাইগাররা। কিন্তু টপ অর্ডারে ব্যাটিং, পাওয়ার প্লেতে কুইক রান জেনারেশন, ইম্প্যাক্টফুল বোলিং, প্রথম 6 ওভারে প্রতিপক্ষকে আটকে দেয়া, এক সিরিজে মেটানো গেছে কি সব সমস্যা, নাকি দুশ্চিন্তা আরও বেড়েছে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচে 7-এর ওপর আর শেষ ম্যাচে বাংলাদেশ ব্যাট করেছে 9.26 রান রেটে। পরিসংখ্যানই বলে দেয় মূল বোলিং লাইন আপের বিপরীতে টাইগার ব্যাটাররা কতটা খাবি খেয়েছে। অথচ বার্মিংহামে একই দিন মাঠে নেমেছিল ইংল্যান্ড আর পাকিস্তান, যেখানে বাংলাদেশ 150 করতেই হিমশিম খায়, সেখানে ইংল্যান্ডের 183 রানের জবাবে পাকিস্তান বোর্ডে তোলে 160 রান। উইকেট কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় বাবর বাটলারদের সাথে টাইগারদের হুবহু তুলনা করা অমূলক, তবে তুলনা করা যেতে পারে ব্যাটিং অ্যাপ্রোচ আর ইন্টেন্ডে, বড় স্কোর গড়ার মেন্টালিটিতে, যেখানে অনেক পিছিয়ে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে 2 ধরনের ওপেনিং পেয়ার খেলায় বাংলাদেশ। প্রথম ম্যাচে লিটন সৌম্য আর বাকি 2 ম্যাচ খেলেন তানজিদ সৌম্য। শেষ ম্যাচে ওপেনাররা ম্যাচ জেতানোয় যেখানে মিলেছে স্বস্তি, ঠিক সেখানেই শান্ত লিটনরা ব্যাট না করায় বোঝা যায়নি ওদের কি পরিস্থিতি। তাই ম্যাচ জিতলেও অফ ফর্মে থাকা ব্যাটারদের পরখ করতে না পারার আফসোসও আছে। টি-20তে প্রথম 6 ওভার যেখানে ম্যাচের গতি পাল্টে দেয়, সেখানে বাংলাদেশ পাওয়ার প্লের ফায়দা তুলতে বারবার ব্যর্থ। যুক্তরাষ্ট্র সিরিজে পাওয়ার প্লেতে টাইগারদের গড় রান 43, অথচ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা সিরিজই দেখুন, পাওয়ার প্লেতে ক্যারিবীয়রা গড়ে 58 আর সাউথ আফ্রিকা 66 করে রান তুলেছে। এতেই আভাস পাওয়া যায় বড় দলগুলোর তুলনায় কতটা পিছিয়ে বাংলাদেশ। একই অবস্থা বোলিংয়েও। পাওয়ার প্লেতে মূল দায়িত্বটা মূলত শরীফুল তানজিমের। 6 ওভারের 4 ওভারই বল করেন তারা, বাকি কোটা সাকিব, মোস্তাফিজ, শেখ মেহেদি বা তাসকিনদের দিয়ে পূরণ করা হয়। টি-20তে এই জায়গায় উইকেট তুলতে কিছুটা পিছিয়ে টাইগাররা। প্রথম ম্যাচে 43, দ্বিতীয় ম্যাচে 42 আর তৃতীয় ম্যাচে 46 রান দিলেও প্রতিপক্ষের টপ অর্ডার পুরোপুরি ভাঙতে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপের 2টা প্রস্তুতি ম্যাচে অপেক্ষায় অনেক চ্যালেঞ্জ। 28 মে যুক্তরাষ্ট্র আর 1 জুন ভারত ম্যাচে টাইগারদের ফিরতে হবে রাইট ট্র্যাকে। পার্থবণিক, 71। বিশ্বকাপে যদি কেউ ইনজুরিতে পড়ে তবে কি হবে, কোত্থেকে আসবে ব্যাকআপ ক্রিকেটার, সেই চিন্তা থেকে মুক্তি পেতে 21 ক্রিকেটার নিয়ে শুরু হয়েছে টাইগার্স ক্যাম্প। এইচপি কিংবা এই দলের মতো নয়, বরং বছর ধরে চলবে এই ক্যাম্প, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম। বিস্তারিত রিপোর্টে।
প্রাথমিকভাবে বিশ্বকাপে টাইগারদের 15 জনের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত সাইফুদ্দিন হতে পারেননি স্বপ্নযাত্রার সারথি। ওই যে বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ হারের পর সবচেয়ে বেশি শোনা গিয়েছিল সাইফুদ্দিন আর মেহেদী মিরাজের নাম। সমর্থকদের মতো নির্বাচকরা এবার ছাড়েননি এ দুজনের হাত। বিশ্বকাপে আগন্তুকের মতো হাজির হতেই পারে ইনজুরি, আর তাই তো লিটন জ্যাকেটদের ব্যাকআপ হিসেবে তৈরি করা হয়েছে 6 জনের স্ট্যান্ড বাই স্কোয়াড। সেখানে নিজেদের তৈরি রাখবেন সাইফুদ্দিনরা। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ও টি-20 বিশ্বকাপ দলে না থাকা এমন 21 জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। প্রাথমিকভাবে যার মূল উদ্দেশ্য চলমান কোনো টুর্নামেন্টে ক্রিকেটারের যোগান দেয়া। যেমন বিশ্বকাপে লিটন দাস চোটে পড়লে তার বদলি রেডি থাকবেন এনামুল বিজয়। বদলি খেলোয়াড়ের জন্য আরও এক ওপেনারকে বাছাই করে রেখেছে নির্বাচক কমিটি। তিনি হচ্ছেন তরুণ বাঁহাতি ব্যাটার পারভেজ ইমন। উইকেট কিপার জাকের আলী চোটে পড়লে তার বদলে ডাক আসবে নুরুল হাসান সোহানের। সাথে থাকছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন আর নাসুম আহমেদ। যদিও ক্যাম্পের প্রথম দিন পারিবারিক কারণ আর অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন আর নাসুম আহমেদ। আজকে থেকে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হলো, এই প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা ন্যাশনাল সিলেকশন প্যানেল আমাদেরকে 21 জন প্লেয়ারের একটা তালিকা দিয়েছেন, সেটা নিয়ে আমরা আসলে প্রোগ্রামটা শুরু করেছি। নাসুম যেটা জন্ডিসে ভুগছে, বাট অলমোস্ট ও রিকভার করে ফেলেছে। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর আর 2 থেকে 3টা দিন রেস্ট লাগবে, যেটা ও সিলেট ফেজ থেকেও জয়েন করবে। আর সাইফুদ্দিনের ওয়াইফ ইজ এক্সপেক্টিং, সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না। টাইগার্স ক্যাম্প এটাও কি হতে চলেছে বাংলা টাইগার্স আর এইচপির মতোই, কিংবা টাইগার্সের মূল কাজটাই বাকি? সবকিছু খোলাসা করে বললেন টাইগার্সের হেড কোচ সোহেল আহমেদ। লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে, এবং পাশাপাশি আমাদের যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। আগে যেটা ছিল যে আসলে 4 মাস 5 মাস প্রোগ্রাম থাকবে, কিন্তু এইটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। টাইগারদের এই প্রোগ্রাম নিয়ে বেশ আশাবাদী বিসিবির হেড অফ প্রোগ্রাম ডেভিড মোর। This is a really important program for us. The reason why we chose the 3 venues was because they're all test playing venues. We want to make sure that we expose, or international venues, we want to make sure that we expose all the players to international conditions as much as we possibly can. বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও অবশেষে বছরব্যাপী চলবে টাইগারদের নিয়ে এমন একটা প্রোগ্রাম শুরু হয়েছে। এখন নিশ্চয়ই কেউ ইনজুরিতে পড়লে কিংবা বিশ্রামে গেলে তার বিকল্প ক্রিকেটার খুঁজতে আর বেগ পেতে হচ্ছে না ক্রিকেট বোর্ডকে। কোহিনুর কণা, 71। পেশাদার বক্সিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ভারতের হাই প্রোফাইল বক্সার মজহারকে হারিয়ে WBC এশিয়া সিলভার চ্যাম্পিয়ন এখন বাংলাদেশের উৎসব। নিউ ট্রেন্ড উপভোগ করার চান্স মিস করলেন না তরুণ তরুণীরা। 11 ম্যাচে বিশ্বের বাঘা বাঘা 22 বক্সার অংশ নেয় আয়োজন পেয়েছে আলাদা মাত্রা। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশের খুশিতে ভূপাতিত ভারত। পেশাদার বক্সিংয়ে বিশ্বের নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। ভারতের হাই প্রোফাইল বক্সার মাঝহারকে হারিয়ে WBC এশিয়া সিলভার চ্যাম্পিয়ন এখন বাংলাদেশের উৎসব আহমেদ। সুপার ফ্লাইওয়েটে রিংয়ের সব আলোকে নেয়া রাজশাহীর এই বক্সারকে মাথায় তুলে নাচা ছাড়া উপায় কি? মাজহার হোসেন ইন্ডিয়াতে সে একটা ভালো পারফরমেন্সের প্লেয়ার, তো আমার মনে একটু ডাউট ছিল যে অবশ্যই সে ভালো করবে আমার থেকে, কারণ তার আগের রেকর্ডগুলো অনেক ভালো ছিল। তো রিংয়ে যখন উঠছি কখনো ভাবি না যে সে আমার থেকে ভালো। মনে হয়েছে নিজের সাথে নিজের একটা খেলা খেলতে হবে, আমার নিজের যেটা বেস্ট আমি সেটা দিব, অবশ্যই আমি বের হয়ে আসবো এখান থেকে। মায়ের সংগ্রাম আর উৎসবের অক্লান্ত পরিশ্রমে সুপার হিরো বনে গেলেন উৎসব। এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ 3 পয়েন্ট কম্পিটিশনে দর্শকদের নিজের নামের মতোই উৎসবে ভাসান এই হিটম্যান। 17, 18, 19 3টা সাল আমার রেজাল্ট হয়নি, মানে কোনো গোল্ড আমি পাইনি। ফাইনালে যে হেরে যেতাম তখন নিজে অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম যে হয়তো আমার দ্বারা আর বক্সিং হবে না। তখন আমি টোটালি কয়েক মাস বক্সিং অফ ছিল। তারপর আমার কোচ যে আমাকে ছোট থেকে বড় করছে, সফিউল আজম মাসুদ, সে আমাকে আর কি সাপোর্ট দিয়ে বক্সিংয়ে নিয়ে যায় যে তোর মতন বক্সার বাংলাদেশে নাই, তুই চল, ভবিষ্যতে ভালো কিছু হবে। নতুন চ্যাম্পিয়নকে পেয়ে শুরু হয় ছবি তোলার হিড়িক। এমন উপলক্ষে এনে দেয় গর্বিত উৎসবের মা। এই বয়সে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, এর চাইতে বড় পাওয়া আর কিছু নাই আমার জীবনে। বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের বয়স মোটে 2 বছর। তীব্র জনপ্রিয়তায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইভেন্টের সংখ্যা। বাংলাদেশের পতাকাটা আপনার ওয়েম্বলি স্টেডিয়াম, লাস ভেগাস, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, জাপানের টোকিও ডোম, এইসব যে গ্র্যান্ড বক্সিং এরিনা, ওখানে আমাদের লাল সবুজের পতাকা তারা উঠাতে পারবে, এটাই আমাদের চেষ্টা।
নিউ ট্রেন্ডে গা ভাসাতে দেশেই এত বড় আয়োজন দেখার চান্স মিস করতে চাইলেন না তরুণ তরুণীরা। অনেক ভালো লেগেছে, উৎসব অনেক ভালো খেলেছে। এটা যদি প্রচার করা হয় অফকোর্স এটার হিউজ মার্কেট আছে। এই ইভেন্টের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস 11 ম্যাচে বিশ্বের বাঘা বাঘা 22 জন বক্সার অংশ নেয় আলাদা মাত্রা পেয়েছে। So I want to say a big thank you for everyone. বেশ রিস্কি পেশাদার বক্সিং এ অংশ নিয়েছে বাংলাদেশের 3 নারী বক্সার। তার মধ্যে চমক দেখিয়ে 2 জন চ্যাম্পিয়নও হয়েছে। রিমা সরকার ও সানজিদা জিতলেও হাত ভাঙায় খেলা ছেড়ে দেন আরেক বক্সার। ওর গালে লেগেছে আর আমি এখানে লেগে এটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল। এর আগে আমি কখনো এরকম এত বড় আয়োজন দেখি নাই। আশা দেখিয়েও চীনের বিয়াও লিউয়ের সঙ্গে হেরে যান বাংলাদেশের পেশাদার বক্সিং এর বড় তারকা সুরকৃষ্ণ চাকমা। সারা বিশ্বে পেশাদার বক্সিং খেলে বেড়ানো এই বক্সার বাংলাদেশে দেখছেন আশার আলো। বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হলো এখান থেকে? আসলে যত বিশেষ করে আমার কথা বলি, আমি যার সাথে ফাইট করেছি চায়নার মধ্যে টপ 7, তো এটা কিন্তু মুখের কথা না, এত বড় চায়না আর আমরা কত ছোট। তো এরকম যত টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে থাকবো আমাদের এক্সপিরিয়েন্সও তত বাড়বে। উৎসব সুরকৃষ্ণদের হাত ধরে পেশাদার বক্সিংয়ে এখন থেকে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী। মোহাম্মদ আলী কিংবা ম্যারিকম তৈরি হবার দিন গোনার প্রার্থনার এই তো শুরু। মেহেদী নাইম, ৭১। মৌসুমটা কেটেছে হতাশায়, কিন্তু শেষটা হলো শিরোপা উঁচে। ম্যানচেস্টার ডার্বিতে পাওয়ার হাউস সিটিকে 2-1 গোলে হারিয়ে এফএ কাপে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন ম্যাচে শুরু থেকে সিটিকে চেপে ধরে রাখে ম্যানিউ। খেলার 30 মিনিটে সিটি ডিফেন্ডার ভার্দিওলের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান ইউনাইটেডের উইঙ্গার আলেহার্দো গার্নাচো। এরপর 39 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেড ডেভিলরা। কবি মাইনোর গোলে 2-0 গোলে লিড পায় তারা। বিরতির পর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 87 মিনিটে সিটির হয়ে গোল করেন জেরমি ডোকে। তবে শেষ পর্যন্ত আর গোল পায়নি কোনো দল। 2-1 গোলের জয় নিয়ে 13তম এফএ কাপের শিরোপাটা ঘরে তুলে নেয় এরিক টেন হ্যাগের শিষ্যরা। ব্যর্থতার কাজ গড়ায় ওঠে খেলোয়াড়রা, তবে আড়ালে থেকে যান কর্মকর্তারা। অথচ একের পর এক মুখ থুবড়ে পড়াতে সবচাইতে বড় দায় তাদেরই। বার্সেলোনা আর বাংলাদেশ ক্রিকেট দুটোই হারছে উল্টো পথে। সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন তলানিতে 2 অ্যারেনার 2 টিম। বিসিবির বার্সেলোনার প্রশাসকদের মিল কোথায়, সে বৃত্তান্ত মাহদি হাসানের কাছে। ভালো করলে পুরস্কার আর মন্দ করলে তিরস্কার। খেলাধুলায় টিম থেকে ভালো রেজাল্ট বের করে আনার জন্য প্রশাসকদের নীতি হতে হয় এমন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা চলে ঠিক উল্টো নিয়মে। যারা হতে পারে প্রয়োজনীয় তাদের করে বঞ্চিত, আর যারা প্রমাণিত জঞ্জাল তাদেরকে দেয় একচ্ছত্র ক্ষমতা। বিসিবির মতো হুবহু একই ব্যারামে যেন আক্রান্ত বার্সেলোনা ফুটবল ক্লাব। যারা এখন চালায় তারা। এই ক্লাবের আজকের যে এতটা পরিচিতি তার মূল যে সে লিওনেল মেসিকে ক্লাব থেকে বের করে দিয়েছে এক প্রকার অসম্মান করে। কোটি ভক্তের জন্য সেই হৃদয় বিদারক ঘটনার পর এলেমটেনের ভাই বলেছিলেন, মেসির খেলার আগে বার্সেলোনাকে কেউ চিনত নাকি, আর আমার ভাইকেই এত অসম্মান। নেইমার তার চলে যাওয়ার জন্য দায় দিয়েছিলেন বার্সার প্রশাসকদের। সুয়ারেজেরও অভিযোগের ছিল না শেষ। ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের পদে বসিয়েছিল বার্সেলোনা। সবশেষ তাকেও অপমান হজম করে ছাড়তে হয়েছে ক্লাব। প্রথমে নিজ থেকেই সরে যেতে চেয়েছেন জাভি। ক্লাবের বিশেষ অনুরোধে সিদ্ধান্ত বদলে আরও একটা মৌসুম ডাগ আউটে দাঁড়াতে রাজি করিয়েছিল বার্সা। এরপর স্রেফ একটা মন্তব্যের জেরে সেই জাভিকেই সরাসরি বরখাস্ত। খেলাধুলার দুনিয়ায় ডিরেক্টলি স্যাক করে দেওয়া চূড়ান্ত অসম্মানের। ক্লাব লিজেন্ডকে এরকম অপমান এড়িয়ে যাওয়ার মানসিকতা কি দেখাতে পারত না? এত উঁচু মানের ক্লাবের ভেতরের মস্তিষ্কগুলো আসলে কতটা নিচু মানের? পুরো ঘটনায় বিরক্ত সবাই। এমনকি বার্সা কেন কিংবদন্তিদের অপমান করে এই আলোচনায় যুক্ত হচ্ছেন লা লিগার অন্যান্য ক্লাবগুলোর কোচ। সেভিয়া ওস্তাদ কিকে সানচেজ বলছেন, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক নয়, কিন্তু বলতেই হচ্ছে ক্লাবের কিংবদন্তিদের সঙ্গে তারা এমন বাজে আচরণ কিভাবে করে, এটা নিশ্চয়ই একটা খারাপ ধারা। তাই বলে এত খারাপ তারা কোম্যানের সঙ্গেও এমনটা করলো, মেসির সঙ্গে ঘটলো, এবার জাভির সঙ্গেও। আমি মনে করি কিংবদন্তিদের সঙ্গে ক্লাবের ভালো মনোভাব দেখানো উচিত, খুব ভালো আচরণ করা উচিত, কারণ লেজেন্ডরা ভক্তদের সঙ্গে ক্লাবের মেলবন্ধন ঘটায়। এটা অনেক কিছু। কিংবদন্তিদের সম্মান করুন। পুতুল নাচ খেলাতে ওপর থেকে যারা দড়ি নাড়ায় তাদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বার্সেলোনা কিংবা বাংলাদেশ ক্রিকেটের রশি যারা নাড়ায়, সেই প্রশাসকদের দক্ষতার ঘাটতি দিনের আলোর মতো পরিষ্কার সবার কাছে।
ভুল শুধরাতে না পারলে, সঠিক লোকেরা জায়গা মতো না বসলে সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদে অপেক্ষা করছে অপ্রাপ্তি, ব্যর্থতা, সর্বোপরি অন্ধকার। মাহদি হাসান, ৭১। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।